নীলাহরণ চলে যেতেই লাইব্রেরিটা খুঁজে বের করলো মোহাম্মদ। বুড়ো লাইব্রেরিয়ান বসে আছেন ভেতরে, মোটা গ্লাসের চশমা পরা তার চোখে, পাকা পাকা লম্বা ভ্রু ঢেকে রেখেছে তার চোখ জোড়া। মোহাম্মদকে দেখেই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন তিনি। ভেতরে আসতে পারি? দরজায় উকি দিয়ে লাইব্রেরিয়ানের কাছে অনুমতি চাইল মোহাম্মদ। লাইব্রেরিয়ান হ্যাঁ সূচক মাথা নাড়লেন। ভেতরে যেতে প্রশ্ন করলেন তিনি, কি চাও বাবা? স্যার, আমি কি একটু পড়তে পারবো ভেতরে বসে? বিনয়ের সঙ্গে জানতে চাইল মোহাম্মদ। অবশ্যই। নাম কি তোমার? চশমা ঠিক করতে করতে বললেন বুড়ো লাইব্রেরিয়ান। অসীম। ওকে, নাম ঠিকানা লিখো এখানে, তারপর গিয়ে বসে পড়ো একটা টেবিল। একটা রেজিস্ট্রির খাতা এগিয়ে দিলেন লাইব্রেরিয়ান। নাম ঠিকানা লিখে একটা চেয়ার নিয়ে বসে পড়ল মোহাম্মদ। ওর ক্লাসের বইপত্রের ভেতরে ডুবে গেল পুরোপুরি নিমগ্ন হয়ে। অনেকক্ষণ পর ঘন্টা পড়তে হঠাৎ চমকে উঠল সে। হাই, করছি কি? রেখা যদি হঠাৎ খুঁজে আমাকে। বইগুলো তাকে সাজিয়ে রেখে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো মোহাম্মদ। গিয়ে দাঁড়ালো গার্ডিয়ান রুমের সামনে। আর তখনই বারান্দায় বেরিয়ে এলো রেখা। হাত নাড়লো মোহাম্মদকে লক্ষ্য করে। মোহাম্মদও পাল্টা হাত নাড়লো রেখাকে দেখে। রেখা খুশি হয়ে উঠল। বারান্দা থেকে একটা চকলেট ছুঁড়ে মারলো মোহাম্মদের দিকে। সেটা লুফে নিল মোহাম্মদ, কিন্তু চকলেটের মোড়ক খুলতে গিয়ে হোঁচট খেতে হলো তাকে। ভেতরে চকলেটের নাম গন্ধ নেই। একদলা কাগজ মুড়িয়ে রাখা হয়েছে চকলেটের মোড়ক দিয়ে। সেটা দেখিয়ে ভেঙচি কাটলো মোহাম্মদ। রেখাও ভেঙচি কাটলো তার দেখা দেখি। আর হাসতে হাসতে গড়িয়ে পড়লো প্রথম দিনই জুটিয়ে ফেলা এক বান্ধবীর উপর। হঠাৎ ভেতরে চলে গেল রেখা। হয়তো টিচার চলে এসেছেন ক্লাসে। মোহাম্মদ আবার গিয়ে বসলো লাইব্রেরিতে। রাতে মোহাম্মদকে নিয়ে খেতে বসলেন রবিহরণ স্যার। কিছুক্ষণ আগে মাত্র ফিরেছেন তিনি। আসার সময় সবার জন্য দিল্লির বিখ্যাত দিল্লির দরবার বিরিয়ানি নিয়ে এসেছে। সেটাই খাচ্ছেন মোহাম্মদকে নিয়ে। খেতে খেতেই বললেন, তোমার পড়া চালিয়ে যাচ্ছ তো? লাইব্রেরিতে বসে কিছুক্ষণ পড়েছি। বিরিয়ানি খেতে খেতে উত্তর দিল মোহাম্মদ। একটা হাড্ডি চিবাচ্ছে সে। হাড্ডির ভেতরের মগজটা তার খুব প্রিয়। বাসায় কি করেছ সন্ধ্যার পর? একটা রান মুখে দিতে দিতে প্রশ্ন করলেন রবিহর। পড়তে পারেনি, উদাস কণ্ঠে উত্তর দিল মোহাম্মদ। স্বরটা কেমন ভারী শোনা। কেন? বসেছিলাম, হঠাৎ আম্মু এসে বললেন রেখাকে পড়াতে। ওকে পড়াতে পড়াতেই সময় চলে গেল। মাথাই নষ্ট। কিছুটা যেন রেগে উঠলেন রবিহর। তোমাকে পড়াতে হবে কেন? পুরোহিতজি আসেননি পড়াতে? সন্ধ্যার পর আসেননি, আমরা স্কুল চলে যাওয়ার পর এসেছিলেন হয়তো। কেন? ও সময় কেন? মাথাই নষ্ট। খাওয়া থামিয়ে প্রশ্ন করলেন রবিহর। কিছুটা উত্তেজনা দেখা দিল তার চোখে মুখে। আম্মু বলেছিলেন কিসের জন্য জল পড়া দিতে আসবেন। আঙ্গুল চাটতে চাটতে উত্তর দিল মোহাম্মদ। মাথাই নষ্ট। কি জন্য লাগবে জল পড়া? চেঁচিয়ে উঠলেন তিনি। নীলা, নীলা, ডাইনিংয়ে এসো তো, দ্রুত এসো। নীলাহরণ সঙ্গে সঙ্গে এলেন না। এলেন অনেকক্ষণ পর। রেখার স্কুল কেমন হলো? নীলাহরণের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন রবিহর। ওকে জিজ্ঞাসা করো কেমন লেগেছে ওর। ওর নিজের মুখে থেকেই শোনো। রেখাকে ডাক দিলেন নীলাহরণ। রেখা এলো চঞ্চলা হরিণের মতো নাচতে নাচতে। এসেই ঘর আলো করে একটা হাসি দিল মোহাম্মদের দিকে তাকিয়ে। তারপর তাকালো মায়ের দিকে। কেন ডেকেছ মা? আমি ডেকেছি মা আমার, মিষ্টি করে হাসলেন রবিহর। তো তোমার স্কুল কেমন হলো? খুব ভালো হয়েছে বাবা, অনেক মজা করা যায়। আমি প্রতিদিন স্কুলে যেতে চাই আব্বু, খুশিতে আটখানা হয়ে বলল রেখা। খুব ভালো মা। পুরোহিত যে এসেছিলেন পড়াতে? না আব্বু, আমি অসীম ভাইয়ার কাছে পড়েছি। কেন কেন? ভাইয়ার কাছে পড়বে কেন? মাথাই নষ্ট তোমার। অবাক হওয়ার ভান করলেন রবিহর। কি জানি,
আম্মুই তো বললেন ভাইয়ার কাছে পড়তে। মাথাই নষ্ট, ওর পড়া আছে না, ও কেন পড়াবে তোমাকে? মাঝখান থেকে হঠাৎ রেগে গেলেন নীলাহরণ। পুরোহিতজিকে না করে দিয়েছি, রেখাকে অসীমই ভালো পড়াতে পারবে। তা পারবে, শান্ত স্বরে বললেন রবিহরণ। কিন্তু ওরও তো লেখাপড়া আছে, তাই না? ওর লেখাপড়ার নিকুচি করি, পরের বাড়ির ছেলেকে অনেক পড়িয়েছে, আরো পড়ানোর কোনো মানেই নেই। ও যদি এ বাড়িতে থাকতে চায়, রোজ রোজ রেখাকে স্কুলে নিয়ে যাবে, ওকে পড়াবে, নইলে ভাত পাবে না। নীলাহরণ খেপে গেলেন, তার নাক ফুলে গেল রাগে। মাথাই নষ্ট, এটা কোনো কথা বললে তুমি? তোমার কি মাথা নষ্ট? কথায় কথায় মাথা নষ্ট, মাথা নষ্ট বলবে না তো তুমি? আর কি করব তাহলে? আমার তো মাথাই নষ্ট, আর সেটা তোমার কারণে। খেপা গলায় উত্তর দিলেন এবার রবিহরণ সর। নীলাহরণের কথায় মোহাম্মদের বুকটা আবার ভেঙে গেল। আচমকা সেই প্রশ্নটা আবার এসে হাজির হলো তার মনে। তাহলে আমি কে? কি আমার পরিচয়? রেখা তখন ক্লাসে, মোহাম্মদ পড়ছে লাইব্রেরিতে বসে। টিফিন ব্রেকের ঘন্টা পড়লো 11টায়। টিফিন বক্সটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে এলো মোহাম্মদ। গার্ডিয়ান রুমে বসে যত্ন করে খাইয়ে দিতে শুরু করলো রেখাকে। খেতে খেতে ভ্রু নাচাতে নাচাতে রেখা বলল, আমিও তোমাকে খাইয়ে দেব ভাইয়া। চামচ দিয়ে মোহাম্মদের মুখে নুডলস তুলে দিল রেখা। প্রতিদিনই এমন করে সে খাইয়ে দেয় মোহাম্মদকে। মোহাম্মদের কাছেও ভালো লাগে, বুঝে এ বাড়িতে তার দুজন আপন মানুষ আছে, যারা তার দুঃখগুলোকে অনুভব করে। তাদের বুকে ওর জন্য রয়েছে নিখাত ভালোবাসা। এ দুজনের ভালোবাসার ঋণের জালেই আটকে গেছে মোহাম্মদ, নইলে তো সে কবেই চলে যেত এ বাড়ি ছেড়ে। রেখা টিফিন খেয়ে ক্লাসে ফিরে গেল। মোহাম্মদও ফিরে গেল লাইব্রেরিতে। ধীরে ধীরে ধ্যানমগ্নের মতো ডুবে গেল পড়ার ভেতর। কিন্তু নীলাহরণ যে হঠাৎ করেই এমন জমদূতের মতো এসে হাজির হবেন, মোহাম্মদ সেটা কল্পনাই করেন। হঠাৎ করেই লাইব্রেরির দরজায় গর্জন করে উঠলেন নীলাহরণ শর্মা, অসীম, অসীম! চমকে গিয়ে থমকে গেল মোহাম্মদ। ভয়ে ভয়ে উত্তর দিল, আম্মু, এই যে আমি। কি করছিস এখানে? বাইরে আয়! ধমকে উঠলেন নীলাহরণ। বুড়ো লাইব্রেরিয়ান অবাক হয়ে তাকিয়ে আছেন নীলাহরণের দিকে। ভাবছেন, পড়ছে ছেলেটা, কোনো খারাপ কাজ তো করছে না, তাহলে এমন বিচ্ছিরি ভাষায় ডাকতে হবে কেন তাকে? আরেকটু সুন্দর করে কি ডাকা যায় না? লাইব্রেরিয়ানের অবাক দৃষ্টি পেছনে ফেলে নীলাহরণের সামনে এসে দাঁড়ালো মোহাম্মদ। আয়, জ্ঞান সাধনার মজা দেখাবো তোকে, চিবিয়ে চিবিয়ে বললেন নীলাহরণ। হাঁটতে শুরু করলেন তিনি গার্ডিয়ান রুমের দিকে। মোহাম্মদও অনুসরণ করলো তাকে। গার্ডিয়ান রুমের সামনে এসে আচ্ছা মতো ধমকালেন নীলাহরণ, ফকিন্নির বাচ্চা, তোকে আমি জ্ঞান সাধনা করতে পাঠাইছি এখানে? তোকে বলেছি গার্ডিয়ান রুমের সামনে দাঁড়িয়ে থাকবি, রেখা যেন তোকে দ্রুত খুঁজে পায়, কোনো কিছু প্রয়োজন হলে যেন চাইতে পারে। আর তুই কিনা লুকিয়ে লুকিয়ে জ্ঞান সাধনা করছিস। আরেকদিন যদি দেখি লাইব্রেরিতে ঢুকেছিস, একদম ইয়ে দিয়ে ঢুকিয়ে দেব তোর জ্ঞান সাধনা। নীলাহরণের মুখের বিশ্রী ভাষা শুনে লজ্জায় ছোট হয়ে গেল মোহাম্মদ। মাথা নিচু করে রাখলো সে। দাঁড়িয়ে থাক এখানে। গার্ডিয়ান রুমের সামনে মোহাম্মদকে দাঁড় করিয়ে অফিসের দিকে চলে গেলেন নীলাহরণ। আবার হন হন করে ফিরে এলেন কিছুক্ষণ পর। তার হাতে রেখার স্কুল ফির রিসিপ্টটি দেখে মনে পড়ল মোহাম্মদ, আজ মাসের 5 তারিখ। প্রতি মাসের 5 তারিখে স্কুল ফি দিতে আসেন নীলাহরণ। আজও একই কাজে এসেছেন তিনি। এই কথাটাই যদি আগে মনে পড়তো, তাহলে তো আর ধরা খেতে হতো না। প্রতি মাসেই রেখা মনে করিয়ে দেয়, আজ হয়তো রেখারও মনে নেই। কোনো কোনো মাসে অবশ্য রেখাকে নিয়ে আসার সময় নীলাহরণও চলে আসে ওদের সঙ্গে, এবং স্কুল ফি দিয়ে আবার চলে যায়। মাঝে মাঝে আবার ওদের দিয়ে ড্রাইভার ফিরে গেলে ঘরের কাজকর্ম সেরে তারপর আসেন নীলাহরণ শর্মা। পরদিন রেখাকে ক্লাসে বসিয়ে দিয়ে লাইব্রেরিতে ঢুকে গিয়ে প্রচন্ড একটা ধাক্কা খেল মোহাম্মদ। বুড়ো লাইব্রেরিয়ান ওকে ঢুকতে দিল না। বলল, দেখো, তুমি যদি সারাদিনও এখানে বসে পড়ো, আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার হাত পা বাঁধা। প্রিন্সিপাল স্যারের নিষেধ,
তোমাকে ঢুকতে দেওয়া যাবে না, ফিরে যাও। মোহাম্মদের মনটা খারাপ হয়ে গেল, ভাঙ্গা মনটা আরও ভেঙে গেল। বুঝতে পারলো এটা নীলাহরণের কারসাজি। ফেরার সময় রেখার কাছে খুলে বলল মোহাম্মদ। রেখারও মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করো না ভাইয়া, রেখা সান্ত্বনা দিল। স্কুলে আসার সময় লুকিয়ে তোমার বই নিয়ে আসবো আমি, গার্ডিয়ান রুমের সামনে বসে বসে পড়তে পারবে। তা পারবো, কিন্তু লুকিয়ে বই আনতে গিয়ে কোনো একদিন যদি ধরা পড়ে যাও আম্মুর কাছে, তখন তখন কি হবে? তোমাকে তো আম্মু মারবে। মারুক গে, কিচ্ছু যায় আসে না। তাছাড়া বছর তো শেষ হয়েই এলো। আগামী বছর চাইল্ড লেভেল থেকে লেভেল 1-এ উঠে যাব আমি। তখন এমনিতেই তোমাকে আর স্কুলের ভেতর প্রবেশ করতে দেবে না। ক্লাস চলাকালীন সময়ে তখন বাইরে কোথাও বসেই পড়তে পারো। ধরে নাও এখনই সেটা শুরু হয়ে গেছে। আবারও মোহাম্মদকে সান্ত্বনা দিল রেখা। আমিও জানি ক্লাস চলাকালীন সময়ে শুধু চাইল্ড লেভেলদের গার্ডিয়ানদের ভেতরে থাকার অনুমতি আছে, যেহেতু চাইল্ড লেভেলের বাচ্চারা ছোট সে কারণে। কিন্তু পরের বছর যখন তারা লেভেল 1-এ উঠে যায়, তখন আর তাদের গার্ডিয়ানদের ক্লাস চলাকালে ভেতরে থাকার অনুমতি দেওয়া হয়। কোনো গার্ডিয়ান থাকতে চাইলে স্কুলের বাইরে থাকতে হয়। তখন কি করব আমি? কোথায় বসে পড়ব? হতাশা ঝরে পড়ল মোহাম্মদের কণ্ঠে। কেন? তখন তো পড়ার সুযোগ আরো বেশি পাবে। কত মন্দির আছে আশপাশে, একটাতে ঢুকে পড়তে শুরু করবে। হাসলো রেখা, তার হাসিতে চারপাশটা যেন আলোকিত হয়ে উঠল। ওহো রেখা, দারুণ কথা বলেছ। খুশি হয়ে উঠল মোহাম্মদ। বয়সে আমার কত ছোট তুমি, কিন্তু জ্ঞান বুদ্ধিতে মনে হয় আমার চেয়ে অনেক বড়। মাঝে মাঝে তোমার অনেক কথা শুনে থ খেয়ে যাওয়ার অবস্থা হয়। মনে হয় এ কথা তুমি বলছো না, 60 বছরের অভিজ্ঞ কেউ বলছে। থাক ভাইয়া, আর ফুলাতে হবে না আমাকে, হেসে উঠল রেখা। মোহাম্মদ তাকিয়ে থাকলো তার দিকে। হাসলে তার বোনটাকে বড় সুন্দর দেখে। দেখতে দেখতে একদিন বছর শেষ হয়ে এলো, নতুন বছর শুরু হলো। 8-এ পড়লো রেখার বয়স, লেভেল 1-এ উঠে গেল সে। ক্লাসও শুরু হয়ে যাবে কাল থেকে। রাতে মোহাম্মদ পড়াচ্ছিল রেখাকে। রেখা নিচু সরে বলল, কাল তোমার কোন বইটা নিয়ে যাব ভাইয়া? ম্যাথটা নিয়ে যেও, সঙ্গে ম্যাথ খাতাটাও নিতে ভুলো না যেন। ওকে, এক্ষুনি ঢুকিয়ে ফেলি ব্যাগে, নইলে আবার ভুলে যাব। রেখাকে ক্লাসে বসিয়ে দিয়ে গার্ডিয়ান রুমের সামনে দাঁড়িয়ে ছিল মোহাম্মদ। ঘন্টা বাজতে বেরিয়ে আসতে হলো স্কুল গেটের বাইরে। কাছেই মন্দির। মন্দিরে ঢুকে নিরিবিলি একটা জায়গা বের করে ফেললো খুঁজে। বসে পড়লো বই খাতা নিয়ে। আধা ঘন্টার মতো কমন কমন অঙ্কগুলোর উপর নজর বুলিয়ে তারপর অঙ্কগুলো করতে শুরু করল। কিন্তু জোর করেও মনোযোগ বসাতে পারল না। প্রতিটি অঙ্কে একের একাধিক মিস্টেক হয়ে গেল। কোনোটাই নির্ভুলভাবে সফল করতে পারল না। অথচ এমনটা তার হয়ই না। অনেকক্ষণ পর কারণটা ধরতে পারল সে। কড়া ধূপ দেওয়া হয়েছে মন্দিরের ভিতর। ধূপের গন্ধই সইতে পারছে না সে। বুঝলো এখানে আরো কিছুক্ষণ থাকলেই বমি শুরু হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এখান থেকে বেরিয়ে না গিয়ে উপায় নেই। উঠে পড়লো মোহাম্মদ। মন্দিরের বাইরে এসে এলোমেলো হাঁটতে লাগলো সামনের রাস্তা ধরে। বসার একটা জায়গা খুঁজতে লাগলো মনে মনে। তেমন কোনো জায়গা চোখে পড়ল না। হাঁটতে হাঁটতে চোখে পড়লো আরেকটা মন্দির। ঢুকে পড়লো ভেতরে। ঢুকতেই ধূপের কড়া গন্ধ এসে নাকে বাড়ি মারলো জোরে। সঙ্গে সঙ্গে বমির উদ্রেক হলো। দ্রুত বেরিয়ে পড়তে শুরু করলো মন্দির থেকে। মনটা তার খারাপ হয়ে গেল। বুঝতে পারলো আজ আর ম্যাথ প্র্যাকটিস হবে না। স্কুলের দিকে হাঁটতে শুরু করলো মোহাম্মদ। স্কুলের গেটে এসে দাঁড়িয়ে থাকলো মন খারাপ করে। অফুরন্ত সময় হাতে, কিন্তু বসে একটুখানি পড়াশোনা করবে সেই জায়গা নেই। বুক ভেঙে যায়, কান্না চলে আসার উপক্রম হলো তার। হায়, কপালে তাহলে কি আর লেখাপড়া নেই? পরদিন লক্ষ্য করলো মোহাম্মদ, স্কুল গেটের অপর পাশের চায়ের দোকানটা 12টার পর থেকে অনেকটা ফাঁকা হয়ে আসে। দোকানদারের সঙ্গে মোটামুটি খাতির আছে। প্রতিদিনই এখান থেকে চা কফি খায়। দোকানের ভেতর বসে পড়া যায় কিনা একবার চেষ্টা করে দেখা যেতে পারে। দোকানে ঢুকে একটা কফির অর্ডার দিল মোহাম্মদ। ইসহাক কাকা,
একটা কফি দিন। দোকানদার কফি বানাতে ব্যস্ত হয়ে গেল। সেই ফাঁকে মোহাম্মদ ম্যাথ বুকটা খুলে চোখ বুলাতে শুরু করল। কফি বাড়িয়ে দিল বড় দোকানদার। কফিটা হাতে নিয়ে চুমুক দিল মোহাম্মদ। আজকের কফিটা বেশ সুস্বাদু হয়েছে। মুচকি হেসে দোকানদারের দিকে তাকালো সে। কাকা, কফিটা চমৎকার হয়েছে, ধন্যবাদ আপনাকে। দোকানদারের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মুচকি হাসলেন তিনি, বললেন, সবই আমার আল্লাহর দান, আলহামদুলিল্লাহ। ইসহাক কাকার উত্তর শুনে হতভম্বের মতো তাকিয়ে থাকলো মোহাম্মদ। এটা কি বললেন কাকা? ইসহাক কাকা মুচকে হাসলেন। আল্লাহর প্রশংসা করলাম, তিনিই আমাকে কফিটা সুস্বাদু করে তৈরি করার শক্তি দিয়েছে। আমি যদি তার প্রশংসা করি, তিনি আমার উপর আরো বেশি অনুগ্রহ করবেন। আল্লাহকে কৌতূহল নিয়ে প্রশ্ন করল মোহাম্মদ। তিনি আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদের স্রষ্টা। তাহলে ব্রহ্মা কি? আমি তো জানি তিনিই আমাদের স্রষ্টা। মোহাম্মদের মনে জানার আগ্রহ। হঠাৎ করে কয়েকজন লোক প্রবেশ করলেন ভেতরে। মাথায় তুর্কি টুপি, গায়ে পাঞ্জাবি পাজামা, বয়স 30-এর মতো। চেহারাটা বেশ জ্যোতিময়, মনে হয় ভিন্ন কোনো জগতের বাসিন্দা। চায়ের অর্ডার করলেন তিনি, তারপর বসে পড়লেন মোহাম্মদের পাশে। ইসহাক কাকা তার হাতে চা তুলে দিতে দিতে বললেন, আমি অত কিছু জানি না বাবা, শুধু জানি আল্লাহ সবকিছুর স্রষ্টা। আমরা যারা মুসলমান, এটাই আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস আমাদের ঈমানের অংশ। আপনি মুসলমান? আরো অবাক হয়ে ইসহাক কাকার দিকে তাকালো মোহাম্মদ। কৌতূহল ঠিকরে পড়ছে তার চোখ থেকে। হ্যাঁ, আমি তো মুসলমানই, কিন্তু তুমি এত অবাক হচ্ছে কেন? বয়স কত তোমার? জীবনও কখনো মুসলমান দেখনি? কসম কাকা, আমার বয়স 13 বছর চলছে, কিন্তু এই জীবনে কখনো মুসলমান আমি দেখি। জানি না মুসলমান কারা, তারা দেখতে কেমন। মনে মনে খুব ইচ্ছা ছিল মুসলমান দেখতে। কিন্তু বাবা, ইসহাক কাকা বলতে শুরু করলেন, আমি তো খাঁটি মুসলমান নই। আমাকে দেখে মুসলমানদের কিছু ধরে নিও। যারা খাঁটি মুসলমান তারা কখনো মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, চুরি ডাকাতি করে না, নারীর ইজ্জত লুট করে না, নারীকে সম্মান দেয়, পরের মাল লুট করে না, জোর খাটিয়ে কোনো কিছু ছিনিয়ে নেয়, ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতিও করে না। ওরা ক্ষমা করতে ভালোবাসে, কেউ আঘাত করলেও তাকে পাল্টা আঘাত করে না। তাদের ব্যবহার হয় মিষ্টি, আচার আচরণ হয় সুন্দর। তারা বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। তারা মানুষকে মানুষ মনে করে, মানুষকে সেবা করে, গরিবের পাশে দাঁড়ায়। তারা এক আল্লাহতে বিশ্বাস করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে। কোরআন আমাদের সংবিধান। কোরআনের হুকুম অনুযায়ী তারা জীবন পরিচালনা করে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। তাদের ঈমান হয় পাহাড়ের মতো দৃঢ়, তাদের অবস্থান অনেক উপরে। ইসহাক কাকা, একজন খাঁটি মুসলমানের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবেন? আমি দেখতে চাই সত্যিকারের মুসলমানরা কেমন হয়। তোমার পাশেই যিনি বসে আছেন তাকে দেখো, চমৎকার একজন মানুষ, একেবারে খাঁটি মুসলমান। মহুয়া জামে মসজিদের ইমাম তিনি। ইসহাক কাকার কথা শুনে ওর পাশে বসে থাকা ইমামের দিকে তাকালো মোহাম্মদ। এতক্ষণ যদিও ভালো করে লক্ষ্য করেনি তাকে, এবার তাকালো ভালো করে। তার জ্যোতিময় চেহারা দেখেই প্রভাবিত হয়ে গেল মোহাম্মদ, ফিরল তার দিকে। ইমাম নিজের পরিচয় দিলেন, আমি ইরফান কাশ্মীরি। তুমি? আমি অসীম হরণ শর্মা, ডাকনাম অসীম। মোহাম্মদের নাম শুনেই ইরফান কাশ্মীরের মুখে অন্যরকম একটা ছাপ পড়ল। আগ্রহের সঙ্গে তাকালেন তিনি। ধনকুবের রবি হরণ শর্মার সন্তান তুমি? জি ভাইয়া, মুচকি হেসে উত্তর দিল মোহাম্মদ। মিথ্যা কথা, রবি হরণ শর্মার কোন ছেলে নেই। ও তার পালক সন্তান, আমি ওকে চিনি। আসলে ও কোনো এক খুনি মুসলমানের সন্তান। ওর বাবাই হত্যা করেছিল ওর মাকে। ওকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারেনি। মুসলমান তো, খুন, হত্যা আর সন্ত্রাস ওদের কাছে ডাল ভাত। বলেই খেক খেক করে হাসতে লাগলেন পুরোহিত জগন্নাথ।
লোকটা কখন যে দোকানের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি মোহাম্মদ। তাকে দেখেই মেজাজটা বিগড়ে গেল তার। লোকটার কথাগুলো চাবুকের মতো আঘাত করলো তার বুকে। মন চাইলো জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতে। ইসহাক কাকার কথাগুলো তখন কানে বাজতে শুরু করলো। ওরা ক্ষমা করতে তো ভালোবাসে। এই কথাটা তাকে শান্ত করলো এবং বুকে সান্ত্বনার প্রলেপ বুলিয়ে দিল। আমাকেও মুসলমান হতে হবে, তাও খাঁটি মুসলমান। আমার বাবা কি খাঁটি মুসলমান ছিলেন না? মাকে কেন হত্যা করলেন তিনি? আমাকে জানতেই হবে, জানতেই হবে। চা খেয়ে পুরোহিত চলে যাওয়ার পর ইরফান কাশ্মীরি সান্ত্বনা দিলেন মোহাম্মদকে। লোকটার কথা বিশ্বাস করো না, কোনো খাঁটি মুসলমান খুনি হতেই পারেন। আমার মনে হয় তোমাকে কষ্ট দেওয়ার জন্য লোকটা আবোল তাবোল বলছে। তোমাকে দেখেই বোঝা যায় এক শরীফ পিতার সন্তান তুমি। মন খারাপ করো না, আমার কথার বিশ্বাস রাখো। ইরফান কাশ্মীরির কণ্ঠে এমন কিছু ছিল যা মোহাম্মদের মনে সান্ত্বনার পরশ বুলিয়ে দিল। তার বুকের আগুন যেন দপ করে নিভে গেল। কেন যেন তার বিশ্বাস হয়ে গেল তার বাবা ছিলেন একনিষ্ঠ মুসলমান। তারা একজন একনিষ্ঠ মুসলিম কখনো খুনি হতে পারেন। মনের ভেতর থেকে পাথরটা নেমে যেতেই রোদ উকি দিল মোহাম্মদের মুখে। আলো ঝলমলে হয়ে উঠল মুখটা। ইরফান কাশ্মীরির দিকে তাকিয়ে মুচকে হাসল সে। ইরফান কাশ্মীরি বললেন, নামাজের সময় হয়ে এলো, আজ যাই। এসো একদিন আমার মসজিদ মাদ্রাসায়, আবার দেখা হলে ভালো লাগবে। পকেট থেকে একটা কার্ড বের করে মোহাম্মদের হাতে দিলেন ইরফান কাশ্মীরি। তিনি হাঁটতে শুরু করলেন সোজা রাস্তা ধরে। মোহাম্মদ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকলো ইরফান কাশ্মীরির গমন পথের দিকে। ইরফান কাশ্মীরি চোখের আড়াল হতেই আবার ইসহাক কাকার দিকে তাকালো মোহাম্মদ। কাকা, মাহুয়া জামে মসজিদটা কোন দিকে? আমি যাব কালকে। আমি তো মুসলমান নই, আমাকে ঢুকতে দেবে তো? বের করে দেবে না তো? না না বাবা, মুসলমানরা ওরকম নয়। তাদের ভেতর উদারতা আছে। তারা মানুষকে আপন করে নিতে যান, মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে যান। তোমাকে তো ঢুকতে দেবেই, দেখবে অনেক আপনও করে নেবে। তুমি মন্দির ছাড়িয়ে সোজা হাঁটতে থাকবে। 10-15 মিনিট হাঁটার পর দেখবে বিরাট মিনার ওয়ালা একটি বিল্ডিং, সেটাই মাহুয়া জামি মসজিদ। নির্ভার হয়ে দোকান থেকে বেরিয়ে এলো মোহাম্মদ। মনে মনে সিদ্ধান্ত নিল কালই যাবে ইরফান কাশ্মীরির কাছে মাহুয়া জামে মসজিদে। কি যেন আছে ওখানে, টানছে কেন জানে ওকে। তাকে টানছিল ঐশ্বরিক আলো, সে কি তা বুঝতে পেরেছিল?